আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের নবম দশম শ্রেণীর আজকের ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা পরিণতি ও নাগরিকতার তৃতীয় অধ্যায়ে বেসিক কিছু আলোচনা এবং আইন সম্পর্কিত কিছু আলোচনা করেছি। আজ আমরা এই লেকচারে আইনের শাসন, স্বাধীনতা ও সাম্য সম্পর্কিত কিছু সম্পর্কে জানব। চলো দেরি না করে শুরু করা যাক আজকের মূল ক্লাসটি। প্রথমত আমাদের অধ্যায়ে আছে যে নাগরিক জীবনে আইনের শাসন। এখন আইনের শাসন বলতে কি বোঝো? আইনের শাসন বলতে বোঝায় আইন কেউ আইনের কি ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন, অর্থাৎ আইনের উপরে কেউ নয়, সবাই আছে যারা কি আইনের মধ্যে। আইনের শাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রুল অফ ল। আইন শাসন মানে হচ্ছে আইনের সমতা, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, এবং আইনের শাসন মানবাধিকার সুরক্ষা দেয়, অর্থাৎ মানুষের যে অধিকার সেই জিনিসটা সুরক্ষা দেয় আইনের শাসন, এবং ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করে, অর্থাৎ ব্যক্তিদের মত প্রকাশের সুযোগ এবং হচ্ছে তাদের ধর্মীয় চর্চা, এগুলো নিরাপত্তা সবকিছু আইনের শাসন দিয়ে থাকে। তারপর ন্যায় বিচারের নিশ্চয়তাও আইনের শাসন দিয়ে থাকে, এবং আইনের শাসনকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো গণতন্ত্রের ভিত্তি কাকে বলা হয়? আইনের শাসনকে। এবং আইনের শাসন কিসের অধীনে? দেখো, প্রশাসন এবং আইনের অধীন। প্রশাসন এবং কি আইনের অধীন হচ্ছে আইনের শাসন। আচ্ছা, এখন দেখো নাগরিক জীবনের আইন ও গুরুত্ব, অর্থাৎ জীবনে আইনের শাসনের ভূমিকা কতটুকু সে সম্পর্কে আমরা জানবো। প্রথমত দেখো, আইনের চোখে সবাই সমান। এই পয়েন্টগুলো অবশ্যই তোমার পরীক্ষায় সৃজনশীলে গ নঙে অথবা গহ নঙে দিতে হবে। আর পরিণতি পরীক্ষাগুলোর কোয়েশ্চেনের অ্যান্সার যতগুলো পয়েন্ট লিখবে তত বেশি নাম্বার ব্যারি করা সম্ভব। তো দেখো, ফার্স্টে আমাদের কি আছে যে আইনের চোখে সবাই সমান, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, এটাই হচ্ছে নাগরিক জীবনের একটা আইনের গুরুত্ব। আইনের চোখে যখনই হচ্ছে সবাই সমান গুরুত্ব পাবে, সবাই সমান অধিকার পাবে, তখনই আইনের শাসন ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। তারপর দেখো হচ্ছে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত হয়। আইনের শাসনের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত হয়, যে কেননা ব্যক্তিরা তাদের মত প্রকাশের স্বাধীনতা পায়, তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলার, বাক স্বাধীনতা মেনে চলার সব কিছুর অধিকার পেয়ে থাকে। তারপর হচ্ছে ন্যায় বিচার পাওয়া তাদের জন্য সহজ হয়ে যায়, অপরাধ কমে যায়, অর্থাৎ সবাই আইনকে মানলে অপরাধ কমে যায়, কেননা সবাই শাস্তির ভয় পায়, শাস্তির ভয়ে সবাই অপরাধ কম করে। এবং দেখো, সুশাসন প্রতিষ্ঠিত হয়। সুশাসন মানে হচ্ছে ভালো শাসন, যেটা হচ্ছে আমরা কিছু অধ্যায়ে পড়ব যে গুড গভর্নেন্স, সেটা প্রতিষ্ঠিত হয়। তারপর দুর্নীতি প্রতিরোধ হয়। দুর্নীতি সমাজের মধ্যে একটা চরম দুর্ভোগ বলা যায়, সেই জিনিসটা আইনের সুষ্ঠু শাসনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। তারপর মানবাধিকার রক্ষা পায়, অর্থাৎ মানুষের যে অধিকার সেই জিনিসটা আইনের শাসনের মাধ্যমে রক্ষা হয়। সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে, অর্থাৎ সমাজের মধ্যে সকল জিনিস সুষ্ঠুভাবে পরিচালিত হয়, অন্যায়ের বিরুদ্ধে রক্ষা পাওয়া যায়, সবার জন্য সুযোগ তৈরি হয়, সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতা টিকে থাকে, অর্থাৎ তুমি যেখানে সেখানে তোমার মত প্রকাশের সুযোগ সুবিধা পাবা যখন আইন একটা দেশের এবং একটা নাগরিক জীবনের সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তারপর দেখো, ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ হয়, অর্থাৎ বর্তমানের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই জিনিসটা যখনই হবে তখন হচ্ছে আইনের শাসন যখন প্রতিফলিত হবে তখনই কি এই দেশের সম্ভব। সামাজিক বৈষম্য দূর হয়, অর্থাৎ সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা যায় না, কোনো অসমতা দেখা দিবে না, তখনই হচ্ছে সামাজিক বৈষম্য দূর হবে, কেননা তখনই আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে। পরিবেশ সংরক্ষণের সুযোগ মেলে এবং দেশে সুস্থিতিশীলতা এবং উন্নয়ন সম্ভব হয়। কেন সম্ভব হয়? যখন হচ্ছে আমরা আইনের শাসনের গুরুত্ব নিজেদের অর্থাৎ নাগরিক জীবনে প্রস্তাবিত বা বাস্তবায়িত করব। তারপর দেখো, স্বাধীনতা বলতে আমরা প্রথম ক্লাসেই বলেছি যে নিজের ইচ্ছা অনুযায়ী চলাকে বোঝালেও পৌরনীতিতে সেটা বোঝায় না। এখন দেখো, স্বাধীনতা কি? স্বাধীনতা হচ্ছে নিজের মতো জীবনযাপন। হ্যাঁ, অবশ্যই নিজের মতো জীবনযাপন, কিন্তু অন্যের অধিকার যাতে খনন না হয়। এখন দেখো, স্বাধীনতা মানে মত প্রকাশের অধিকার। স্বাধীনতা মানে একজনের স্বাধীনতা যেন অন্যের ক্ষতি না হয়।
স্বাধীনতা মানে কি? স্বাধীনতা সীমার মধ্যে স্বাধীনতা ভোগ, অর্থাৎ তুমি যে স্বাধীনতাটা পালন করবা সেটা অবশ্যই তোমার একটা সীমার মধ্যে থাকতে হবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তারপর অবাধ স্বাধীনতা নয়, ওই যে একটু আগে বললাম যে অতিরিক্ত কোনো কিছুই কি তোমার স্বাধীনতার হতে পারে না, অবশ্যই সেখানে লক্ষ্য রাখতে হবে সেখানে অবাধ স্বাধীনতা যেন না হয়। গণতন্ত্র চর্চার মূল ভিত্তি, অর্থাৎ স্বাধীনতা গণতন্ত্র চর্চার মূল ভিত্তি, কেননা গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শাসন, জনগণের মতামত ইত্যাদি। এখন স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফ্রিডম, এটা ভালোভাবে দেখে রাখবা। এখন দেখো স্বাধীনতা কিসের সহায়ক? ব্যক্তিত্ব বিকাশের সহায়ক। মানবাধিকারের মূল ভিত্তি, এটা এমসিকিউর মধ্যে আসতে পারে যে মানবাধিকারের মূল ভিত্তি কি? মানবাধিকারের মূল ভিত্তি হচ্ছে কি? স্বাধীনতা। এখন দেখো স্বাধীনতাকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে আমরা এখন পড়ব যে স্বাধীনতা বিভিন্ন রূপ। স্বাধীনতার বিভিন্ন রূপে প্রথমত আছে ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা কি? যে অন্যের অধিকার হস্তক্ষেপ না করে নিজের মতামত বা নিজের মন মতো চলার যে অধিকারটা, সেটাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। এখানে অন্য কেউ তোমার অধিকারও হস্তক্ষেপ করতে আসবে না। যেমন ধর্ম চর্চা করা, প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষেরা তাদের নিজ নিজ ধর্ম চর্চা করতে পারবে, সেক্ষেত্রে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এবং পারিবারিক গোপনীয়তা রক্ষাও ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত। তারপর দ্বিতীয়ত দেখো হচ্ছে সামাজিক স্বাধীনতা, অর্থাৎ সমাজ কর্তৃক যে স্বাধীনতাটা আমাদের আসে সেটা হচ্ছে সামাজিক স্বাধীনতা। যেমন হচ্ছে নিজের জীবন রক্ষা করা, সম্পত্তি ভোগ করা এবং বৈধ পেশা গ্রহণ করা। হালালভাবে কোনো বৈধ পেশা গ্রহণ করাও হচ্ছে কি সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। তারপর রাজনৈতিক স্বাধীনতা, অর্থাৎ রাজনৈতিক কার্যকলাপে যেসব স্বাধীনতা আমরা পেয়ে থাকি সেটাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। যেমন হচ্ছে ভোট দান, তুমি যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, এটা সম্পূর্ণ তোমার রাজনৈতিক স্বাধীনতা, এখানে কেউ তোমাকে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। তারপর হচ্ছে নির্বাচিত হওয়া, তারপর বিদেশ অবস্থানকালীন নিরাপত্তা লাভ, অর্থাৎ এক দেশ থেকে তুমি আরেক দেশে যখন গমন করবে সেখানে তোমাকে যে নিরাপত্তাটা প্রদান করা হবে সেটাকে রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে কোনো সেক্টরে ছেলে মেয়ে যে কেউ ধর্মের যে কোনো শ্রেণীর মানুষ যখন যুক্ত হয় তাদের জন্য সমান সুযোগ দেওয়া হয়, সমান অর্থনৈতিক টাকা থেকে শুরু করে অর্থ একটা দেওয়া হয়, সেটা যেন সমান থাকে, সেটাকে বলে অর্থনৈতিক স্বাধীনতা। যেমন হচ্ছে যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণও অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত এবং উপযুক্ত পারিশ্রমিক, যে যে কাজের জন্য যতটুকু পারিশ্রমিক প্রয়োজন সে ততটুকু পারিশ্রমিক যেন পেয়ে থাকে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষের তুলনায় নারীদেরকে কম পারিশ্রমিক দেওয়া হয়, তখন সেখানে অর্থনৈতিক স্বাধীনতাটা থাকে না। তো অর্থনৈতিক স্বাধীনতা বলতে দুই পক্ষের মধ্যে সমানভাবে নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে জাতীয় স্বাধীনতা, অর্থাৎ অন্য দেশের হস্তক্ষেপ হতে মুক্ত, যে দেশ স্বাধীন সে দেশ অন্য দেশের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে, সেটাই হচ্ছে জাতীয় স্বাধীনতা। এখন দেখো সম্পর্ক, এই যে তোমার হচ্ছে আইন ও স্বাধীনতা আমরা পড়লাম, আইন ও স্বাধীনতার সম্পর্কটা কিরকম সেটা এখন আমরা দেখব। আইন স্বাধীনতার রক্ষক, অর্থাৎ স্বাধীনতা তখনই থাকবে যখন তুমি আইন ভালোভাবে মেনে চলবে, আইন ছাড়া কোনো স্বাধীনতা চলতে পারবে না। আইন স্বাধীনতার অভিভাবক, অর্থাৎ আইনই স্বাধীনতা অভিভাবক। তুমি একটা দেশে তখনই স্বাধীনভাবে নিজের মতামত মানে মন মতো চলতে পারবা যখন সে দেশে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, নিয়ম শৃঙ্খলা থাকলেই সেখানে তুমি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার সুযোগ পাবে। তাই আইন হচ্ছে স্বাধীনতার কি অভিভাবক হিসেবে কাজ করে। তারপর দেখো আইন স্বাধীনতার শর্ত, ওই যে বললাম স্বাধীনতা আইন ছাড়া চলতে পারবে না, অবশ্যই এটা একটা নিয়ম বা শর্ত হিসেবে কি চলে আসছে। তারপর আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। আইন মানে হচ্ছে কোনো নিয়ম নীতি, তো আইন স্বাধীনতাকে কি করবে? সম্প্রসারিত, বিশাল করে তুলবে। তুমি তখনই হচ্ছে স্বাধীনতা পাবা যখন তুমি ভালোভাবে কোনো নিয়ম নীতি অনুসরণ করবে, তখনই কি তুমি স্বাধীনতা বা তোমার ব্যক্তি যে মতামতটা, তোমার রাজনৈতিক স্বাধীনতা সব কিছু তুমি প্রসারিত করতে পারবে। তারপর আইন স্বাধীনতাকে কি করে? নিরাপদ রাখে।
আইন ছাড়া স্বাধীনতা বিশৃঙ্খলা সৃষ্টি করে। যদি কোনো দেশে কোনো নিয়ম শৃঙ্খলা না থাকে তাহলে মানুষ নিজের মতো করে চলাচল করার সুযোগ পায়, নিজের ব্যক্তিত্ব দেখানোর চেষ্টা করে, সেটা অবশ্যই একটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এজন্য আইন ছাড়া কোনো দেশকে পরিকল্পনা করা যায় না, চিন্তা করা যায় না। এজন্যই স্বাধীনতা তখনই বিশৃঙ্খলা সৃষ্টি করে যখন একটা দেশে আইন থাকবে না। আইন ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। এর জন্য আমরা বলতে পারি আইন ছাড়া স্বাধীনতা চলতে পারবে না, স্বাধীনতা ছাড়া কি আইন হবে না। এখন দেখো, আইন স্বাধীনতার সম্পর্ক অন্তত কি ঘনিষ্ঠ, তবে সকল আইন স্বাধীনতাকে সংরক্ষণ করে না। যেমন জার্মানির হিটলারের আইন মানবতা বিরোধী ছিল, অর্থাৎ সব আইন স্বাধীনতার ওপর ভিত্তি করে চলে না। সেটার উদাহরণ হিসেবে আমরা দেখছি জার্মানির যে হিটলার, তার যে আইনটা ছিল সেটা কি ছিল, মানবতা বিরোধী ছিল। তারপরে দেখো সাম্য। আমরা গত ক্লাসে বলেছিলাম সাম্য অর্থ কি। সাম্য অর্থ হচ্ছে সমান, অর্থাৎ সমাজের সবার সমান মর্যাদাকে কি বলে, সাম্য বলে। সাম্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুয়ালিটি। এইটা ভালোভাবে মাথায় রাখবে, বানান সতর্কতা অবলম্বন করবে। সাম্য বলতে কি বোঝায়, কোনো ব্যক্তি বা শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার অবসান, অর্থাৎ কেউ যাতে কোনো জাতি বিশেষভাবে কোনো সুবিধা না পায়, যা পাবে সবাই সমানভাবে পাবে। তারপর সাম্য হচ্ছে সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা, অর্থাৎ যে সুযোগ সুবিধা সবাই ভোগ করতে পারবে। কোনো একক ব্যক্তি এখানে নির্দিষ্ট কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারবে না। সাম্য কিভাবে অর্জন করতে হয়, যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা অর্জন করতে হবে। তোমার যতটুকু যোগ্য আছে, তুমি যে পজিশনে যাওয়ার যোগ্য সেইটুকু পজিশন অনুযায়ী কি তোমার সাম্য প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে কাউকে বিশেষ মর্যাদার অধিকারী করা যাবে না। এখন দেখো সাম্যের বিভিন্ন রূপ, অর্থাৎ সাম্যকে আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করেছি। যেমন হচ্ছে সামাজিক সাম্য, অর্থাৎ সমাজে যখন হচ্ছে সমান সুযোগ সুবিধা আসবে সেটাকে সামাজিক সাম্য বলে। যেমন হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সমান সুযোগ দেওয়া। এক্ষেত্রে কাউকে বিশেষ বা এক চোখে দেখা যাবে না। রাজনৈতিক সাম্য, অর্থাৎ রাজনৈতিক কার্যকলাপ ক্ষেত্রে যখন হচ্ছে সমান সুযোগ সুবিধা লাভ করবে সেটাকে আমরা রাজনৈতিক সাম্য বলি। যেমন হচ্ছে মত প্রকাশের সুবিধা, নির্বাচিত হওয়া, ভোট দেওয়ার অধিকার। এখন হচ্ছে অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক ক্ষেত্রে যখন হচ্ছে সমান সুযোগ সুবিধা দরকার হবে সেটা হচ্ছে অর্থনৈতিক সাম্য। যেমন হচ্ছে বেকারত্ব থেকে মুক্তি এবং বৈধ পেশা গ্রহণ। আইনগত সাম্য কোনটা, আইনগত দিক থেকে যে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, আইনের দৃষ্টিতে সবাইকে সমান, বিনা অপরাধে গ্রেফতার করা, বিনা বিচারে আটক না করার ব্যবস্থাও কি আইনগত সাম্যের অন্তর্ভুক্ত। স্বাভাবিক সাম্য, তারপর হচ্ছে তোমার ব্যক্তিগত সাম্য। এখন এই যে আমি তোমাদের বিভিন্ন রূপগুলো পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি এবং তার পাশাপাশি সেই উদাহরণগুলো দিয়েছি, এগুলো অবশ্যই নোট ডাউন করে ফেলতে হবে, কেননা এগুলো এমসিকিউ এবং তোমাদের সিকিউতে লেখার জন্য অত্যন্ত জরুরি। তারপর দেখো সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। একটু আগে আমরা হচ্ছে আইন এবং স্বাধীনতার সম্পর্ক পড়েছি, এখন হচ্ছে আমরা সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক পড়ব। সাম্যর ইংরেজি প্রতিশব্দ একটু আগে তোমরা দেখেছো ইকুয়ালিটি, এবং স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি ফ্রিডম। এখন এই দুইটাকে যখন তুমি সম্পর্কে বিদ্যমান করবা, অর্থাৎ দুইটাকে অ্যাডজাস্ট করবা, তখন দেখবা দুইটা পরস্পর কি নির্ভরশীল। সাম্য ছাড়া স্বাধীনতা হয় না, স্বাধীনতা ছাড়া সাম্য চলতে পারে না। দুইটাই হচ্ছে গণতন্ত্রের ভিত্তি, অর্থাৎ জনগণের শাসনের জন্য দুইটাই অত্যাবশ্যক। সাম্য স্বাধীনতার ভিত্তি স্থাপন করে। অবশ্যই সাম্য অর্থাৎ সমান সুযোগ সুবিধা না থাকলে স্বাধীনতা নিজের মতো চলাচল করা যায় না, এক্ষেত্রে ভেদাভেদ দেখা দিতে পারে। এজন্য সাম্য ছাড়া স্বাধীনতা কি চলতে পারে না। তারপর দেখো স্বাধীনতা ছাড়াও কি সাম্য অর্থহীন। এখন কোনো দেশে যদি তোমার হচ্ছে মত প্রকাশের সুযোগ সুবিধাই না থাকে তাহলে সেখানে তো তুমি সমান সুযোগ সুবিধা পাবেই না। তো এটাই বলা হয়েছে যে স্বাধীনতা ছাড়া কি তোমার সাম্য একদম অর্থহীন, কোনো লাভ হবে না।
তারপর উভয়ই গণতান্ত্রিক রাষ্ট্রের কি মূল নীতি। এখন গণতান্ত্রিক রাষ্ট্র কোনটা একটু আমরা জানি যে জনগণের শাসন দ্বারা পরিচালিত যে রাষ্ট্র সেটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। তো উভয়ই হচ্ছে কি গণতান্ত্রিক রাষ্ট্রের একদম মূল নীতি হিসেবে কাজ করে, আর একটির অভাব অন্যটিকে কি ব্যর্থ করে। ওই যে বললাম তোমার সাম্য ছাড়া স্বাধীনতা হবে না, স্বাধীনতা ছাড়া সাম্য অচল। আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে ফি দিতে পারো, এবং নির্ধারিত ফি তোমার কাছে বেশি মনে হলে, সামর্থ্য কম থাকলে নিজের ইচ্ছা মতো ফি পরিবর্তন করে পেমেন্ট করার সুযোগ সুবিধা রয়েছে। এবং পেমেন্ট করার পর আমাদের পেইড ব্যাচের যে শিক্ষার্থীরা যুক্ত হবে তাদের জন্য থাকবে এক্সক্লুসিভ কন্টেন্ট, গিফট, শিক্ষামূলক উপকরণ, গাইডলাইন এবং মেম্বারশিপ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।